পেলাম, ইনভিটেশন পেয়েছি আমি হাই কমিশনের মাধ্যমে। তখন আমি রিকোয়েস্ট করেছিলাম যে অ্যাটলিস্ট যেহেতু বিসিএ বাংলাদেশ ক্যাটারার ওল্ডেস্ট অর্গানাইজেশন এবং তারা এখানে অনেক কন্ট্রিবিউট করে থাকে রেস্টুরেন্ট সেক্টর থেকে, এবং আমাদের অনেক দাবি দেওয়া, আমার প্রায় 12টা দাবি নিয়ে আমি কিন্তু চিফ অ্যাডভাইজার কাছে গিয়েছিলাম। তো আমি যখন দাওয়াত পাওয়ার পরে শুধু একটাই বাংলাদেশ ক্যাটারার শুধু একটাই দাওয়াত পেয়েছিলাম, শুধু আমি পেয়েছি। আমি চেয়েছিলাম যে আমার সেক্রেটারি বা সাথে 2 জন গেস্টকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই জন্য আমাকে প্রশ্নটা করেন ভালো হয়। জি, কারণ আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি যে আপনার অর্গানাইজেশন থেকে আরো কেন লোকজনকে দাওয়াত দেওয়া হয়নি, এটা কি আপনার প্রশ্ন? জি, এটাই আমি আমার সেক্রেটারি আমার সাথে। Hello, sorry. Your Excellency, President of London Bangla Press Club, Secretary, Treasurer, members of London Bangla Press Club, and distinguished guests, ladies and gentlemen, my dear respected elders and brothers, Assalamu alaikum. I will straight away go to the question. Basically, you may be aware, catering industry is the backbone of the Bengali community in this country. We are a business platform and we employ more than 80,000 people, and most of them are Bangladeshi. And a lot of people would like to go to Bangladesh, but they face troubles, including, my specific question is, could you please explain why no other international airlines are currently permitted to land at Usmani Airport, International Airport? And in addition, how are you going to improve the facility, particularly the basement in the Bangladesh High Commission? Because most of the NRP complaints, especially the elders, you know, the basement. You know, elderly people are unable to go down, and it's a very confined space. I found it very unacceptable. When you go to other countries' embassy, the facilities are so good, much better than ours. So can you please explain how are you going to improve that? Thank you. When did you last visit the basement of Bangladesh High Commission? Where was that? Have you visited literally about 3 months. Okay, have you visited number 27? Yes, I have, but the most of the surveys are provided in the basement. Right, I understand that. But যদি কোনো বয়স্ক কেউ আসেন, তাদের যদি নিচে নামতে অসুবিধা হয়, আমার কথা শেষ করি, তো তাদের কিন্তু ওখানে বসার সুব্যবস্থা রয়েছে। এবং আমরা চেষ্টা করছি এটাকে যদি আউটসোর্স করা যায়, আমরা শেষের চেষ্টা করছি যাতে করে আপনাদের হাই কমিশনে যে বেসমেন্টে যে কনসুলার সেবা নিতে না হয়, সেটা নিয়ে আমরা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। আমরা বেশ 2-3টা প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের কোটেশন নিয়েছি। এটা আমি আমাদের যে প্রধান উপদেষ্টা এসেছিলেন তাদের সফরকারীদেরও জানিয়েছি। তো এই বিষয়গুলোতে একটু সময় লাগে, বাট আমাদের এই চেষ্টাটা রয়েছে যাতে করে এটা আমরা আউটসোর্সিং এর মাধ্যমে আপনাদের এই সেবাটা পৌঁছে দিতে পারি। তবে আমরা দুঃখিত যে আমাদের এই এখানে স্থান সংকুলানের সংকট রয়েছে, কিন্তু এটা প্রথম থেকে কিন্তু অনেকদিন ধরে এই ব্যবস্থাটা রয়েছে। তো আমার আগে যে রাষ্ট্রদূত ছিলেন ওনাকে ধন্যবাদ জানাই, যদি পাশে সম্পত্তিটা কেনার কারণে আমাদের যারা সেবা প্রত্যাশী রয়েছে তাদের কিছুটা সহায়তা হয়েছে, তারা ওখানে যে অপেক্ষা করতে পারেন। তো যাদের এখানে অসুবিধা আমরা সবসময় তাদের কমিউনিটি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম, এবং আমাদের সম্মানিত মাননীয় হাই কমিশনার আসসালামু আলাইকুম। আমি রিপ্রেজেন্ট করি দ্য সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস। আমার সেকশনে কি হয়েছে না হয়েছে অবগত ছিলাম না, দরকার ছিল না। এখন এটাকে আপনার রিসাফল করতে হবে, অনুরোধের সুযোগ বলতেছি আর কি। 2 নম্বর হচ্ছে কমিউনিটি লিস্ট। কমিউনিটি লিস্টে আমার মাননীয় প্রেসিডেন্ট বোধহয় 2-1টা জায়গায় একটু ছেড়ে গেছেন। সিলেটের শিক্ষা, সিলেটের স্বাস্থ্য, এগুলাতে আমাদের এই লোকগুলার বিরাট অবদান আছে। আপনি যদি যান উন্নত মানের হাসপাতাল পাবেন সিলেটে, যেটা আমাদের এই লোকগুলা করেছে, এবং এটার কোনো স্বীকৃতি নাই। এটা আপনাকে একটু দেখতে হবে যে আমাদের কন্ট্রিবিউশনটা। এর মধ্যে আমি নাম উল্লেখ করে বলি আর্ট ফাউন্ডেশন, নাম উল্লেখ করে বলি আমি
কিডনি ফাউন্ডেশন হসপিটাল, এইটা কিন্তু ঢাকায় এই ধরনের হসপিটাল খুব কম আছে প্রাইভেটে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান, এটা সারা বিশ্বে। হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা কথা বলেছেন, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা রিশাফল করার কথা বলেছেন। আমি আমাদের মিনিস্টার প্রেস এখানে আছেন, তাকে আমি অনুরোধ জানাবো এই বিষয়টা নিয়ে আমরা একসাথে বসে কিছু একটা গঠনমূলক কিছু একটা করব। আপনি চা বাগানের সিন্ডিকেটের কথা বলেছেন, আমি চা বাগানের সিন্ডিকেটের ব্যাপারে আমি অবহিত না, আমাকে যদি আপনারা অবহিত করেন এবং সুনির্দিষ্ট সুপারিশ সহ তাহলে ভালো হয়। ব্রিটিশ বাংলাদেশি দেশি যে সম্প্রতি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা এদেশে আসেন এবং আমাদের এখানকার প্রধানমন্ত্রীর সাথে ওনার একটা বৈঠক হওয়ার কথা ছিল, আনুষ্ঠানিক বৈঠক, এবং সেটা হয় নাই। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে এখানে বাংলাদেশের প্রেস সচিব উনি বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে, এবং সেখানে আমার কাছে মনে হচ্ছে ওনার কাছে প্রত্যেকের ঘাটতি ছিল, একটা বেশ প্রকট আকারে পরিলক্ষিত হয়েছিল, এটাকে নিয়ে অনেক হাসাহাসি করছে। এই বিষয়টা দায়বদ্ধতা কি বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইং বা এখানে প্রেস মিনিস্টার রয়েছেন ওনারা কি দিবেন? থ্যাংক ইউ। ওনাদের তো এটা জানানোর কথা ছিল। থ্যাংক ইউ। আমরা জানি বিষয়টা, হ্যাঁ উনি প্রেসের সামনে বলেছেন, উনি বলেছিলেন সম্ভবত থাকতে পারেন। তো এখন কেউ যদি হাসাহাসি করতে চায় বা এটা তার ব্যাপার, মানে এটাকে তো আসলে এভাবে নেওয়ার সুযোগ নেই। আপনারা যদি সমালোচনা করতে চান অনেক কিছু নিয়ে সমালোচনা করতে পারেন, এখন মানে দায়িত্বটা আপনার উপরে বর্তায় যে জিনিসটা আপনি কিভাবে দেখবেন, ইতিবাচকভাবে না নেতিবাচকভাবে। তা আমি মনে করব যে যেভাবে দেখছেন সেটা তার দায়িত্ব আসলে, কিন্তু আমার মনে হয় না যে এটা এমন কোনো তথ্য যেটা নিয়ে ধরেন কি বলবো যে এটা বিশাল কোনো একটা দ্বিপাক্ষিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য যেটা মানে মানে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে কঠিন প্রভাব ফেলেছে এরকমটা নয়। তবে হ্যাঁ জানতে পারলে ভালো হতো, এবং উনিও সম্ভবতর কথা বলেছেন যুদ্ধবৃত্তি হয়ে কাজ করবে। ধন্যবাদ। আমার তো 5 মাস হয়ে গেল, আপনি কি দেখলেন, মানে আপনার অ্যাসেসমেন্ট কি? আপনি এটা নিয়ে পরে আমাদের সাথে যোগাযোগ করেন, কারণ 5 মাসটা একটা মনে হয় যদিও বেশি বড় সময় নয়, বাট একটা যথেষ্ট সময় এই বিষয়ে একটা হয় না একটা ধারণা তৈরি করবার জন্য। তা আপনার অ্যাসেসমেন্ট আমাদের জানাবেন এই বিষয়ে। ধন্যবাদ। জুলাই আন্দোলন নিয়ে আমার মনে হয় এফএম টিভির ফয়সাল মাহমুদের প্রশ্ন, এই খুব সংক্ষেপে যদি করেন। 30 সেকেন্ড, আপনি তো টেলিভিশনে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনাকে, আপনি আমাদের সময় দেওয়ার জন্য। সম্প্রতি যে বিষয়টি আমি দেখেছি, জুলাই আন্দোলন নিয়ে অনেকে কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছেন ইতিমধ্যে লন্ডনে। প্রকৃত পক্ষে যারা জুলাই আন্দোলনে ছিল, এখানে মূলত আন্দোলনটা ছিল 12 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। এখানকার কিছু স্টুডেন্ট আমার মতো দেখতে এখানে দিনরাত পরিশ্রম করেছে। তারা আপনার হাই কমিশনে যোগাযোগ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য আগমন উপলক্ষে একটা মিটিং করার জন্য এবং দেখা করার জন্য। আপনার অফিস থেকে বলা হয়েছে তাদের উনার যুক্তরাজ্য প্রাইম মিনিস্টারের সাথে দেখা হবে, রাজার সাথে দেখা হবে, ছাত্রদের সময় দেওয়ার মতো টাইম নাই। পরবর্তী সময় তারা আবারও সংক্ষিপ্ত পরিসরে দেখা করার জন্য ওরা বলেছিল, সংগঠনের নামটি হলো বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। কিন্তু পরিতাপের বিষয় সেই সকল ছাত্রদের সুযোগ দেওয়া হলো না। আমরা দেখলাম জুলাই আন্দোলন নামদারি কিছু মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করলেন। এই বিষয়টা কি আপনি জানতেন? আমার ছোট্ট বিষয়, কারণ আপনি তো তখন ছিলেন না এখানে। তো যারা আন্দোলন করলো তারা সুযোগ পেল না, আবার যারা করলো না তারা ব্যবসা করলো। একটা প্রশ্ন, এখানে আসার সময় কয়েকজন ছাত্র নেতা আমাকে বলছে বলে আমাদের তো অ্যাক্সেস নাই হাই কমিশনে যাওয়ার, আপনি আমাদের হয়ে এই প্রশ্নটা করবেন। আর আপনি এখানে লাস্ট প্রশ্ন, আপনি এখানে আসার পর অনেক পরিবর্তন হয়েছে, যেটি ফ্যাসিলিটি আপনি বলছেন। আমি জানতে চাই আপনি সহ আমার জানা মতো প্রেস মিনিস্টার এখানে চেঞ্জ হয়েছেন 5ই আগস্টের পর থেকে, আর কয়জন কর্মকর্তা এখানে চেঞ্জ হয়েছেন এটা আমি জানতে চাই। আমার মনে হচ্ছে আমি আদালতে বসে আছি, তাই না? এখানে যেই ভাবে এবং যেই সুরে আমাকে প্রশ্ন করা হচ্ছে, দেখুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতেই এসেছি।
কিন্তু একটা জোকসের কথা বলে দিই, আমি যেমন আপনার পেশাগত দায়িত্বের প্রতি সম্মান দেখাচ্ছি, আমিও আশা করব যে আপনিও আমার পেশার প্রতি সম্মান দেখাবেন। এবং এমন একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সব প্রশ্নের যে উত্তর দিতে আমি বাধ্য এমন কিন্তু নয়, আমি কিন্তু দিচ্ছি, আমি দিব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা একটু ভব্যতা রেখে আমাকে প্রশ্নটা যদি করেন ভালো হয়। হ্যাঁ, কারণ আপনার তো তথ্যটা জানা প্রয়োজন, তাই নয় কি? কাউকে অসম্মান করা নয় তো। আমিও চাই যে কমিউনিটির সবাই যাতে সম্মানিত বোধ করুন। আচ্ছা, তো ওনাদের দেখা করার বিষয়ে ওনাদের কিছু ছাত্র সংগঠনের সাথে দেখা হয়েছিল। এখন আপনি আমাকে একটা কথা বলেন, আমি তো এখানে 5 মাস ধরে আছি, সেই ছাত্র সংগঠনের কেউ কি আমার সাথে দেখা করেছে? হ্যাঁ বা নাতে উত্তর দিবেন। না, ও সুযোগ পায় নাই। না, সুযোগ না পাওয়ার কোনো কারণ নাই, কারণ যেই আমাদের ইমেল করেছে তাদের প্রত্যেকের সাথে আমরা দেখা করেছি। প্রকৃত যারা ছাত্র আন্দোলন করছে, ছাত্ররা কেন যে আমাকে ইমেল করেনি? আমি বলি, আপনার সাথে দেখা করার জন্য যে ছুটি দরকার ওরা কাজে থাকে। আর যারা আপনার এটা কোনো যুক্তি নয়, আপনার এটা কোনো যুক্তি নয়, আমরা যুক্তিতে যাচ্ছি না। এনিওয়ে, আরেকটা বিষয় মনে হয় আমি শুধু আপনাকে যোগ করি যে ওনাদের তো দেখা করার মতো সময়টা তো বের করতে হবে কাজে থাকে। এটা তো যদি বলে ওনারা তো হয়তো সেই ক্ষেত্রে চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করার সময় পেতেন না, কারণ তারা কাজে থাকে। আচ্ছা ফয়সাল মাহমুদ, যারা দেখা করতে পারে নাই তাদেরকে এখন ইমেইলে যোগাযোগ করার জন্য বলবেন, হাই কমিশন দেখা করতে। হ্যাঁ, ইমেইলে যোগাযোগ করতে বলবেন, আমাদের দরজা কিন্তু খোলা এবং আমরা সবার সাথে দেখা করছি। আপনার সাথে দেখা করার জন্য আমি থ্যাংক ইউ। আচ্ছা, প্রশ্ন শেষ করেন এখানে। এই প্রশ্নের সমাধান হচ্ছে ওনাদেরকে বললেন দেখা করার জন্য, হাই কমিশনার দেখা করবেন। আব্দুল হান্নান ভাই, ধন্যবাদ আপনাদের। আমাদের সুযোগ দেওয়ার জন্য আমার কোনো প্রশ্ন, শুধু একটি কথা জানতে চাই, বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট সেকশনে যারা কাজ করেন, আমাদের শরীফ হোসেন সাহেব যারা আছেন, অত্যন্ত খুব ভালো সার্ভিস দেন এটা জানি। এবং এখানে এই যে সিঁড়ির পরিবর্তে এখানে যদি কোনো লিফটের ব্যবস্থা করা যায়, কারণ অনেক বয়স্ক মানুষ, স্টুল বডির মানুষ নিচে নামতে পারে না। প্রায় 1.5 বছর আগের ঘটনা, একজন ভদ্রমহিলা একটা পাসপোর্ট করার জন্য গেছিলেন, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টটা উপরে নেওয়া যায় না। আমি যোগাযোগ করেছিলাম, পরে বাধ্য হয়ে ওনার সন্তানরা ওনাকে বাংলাদেশে নিয়ে গেছে। আর আরেকটা সার্ভিসের কথা বলি, বেলাল ভাই যেটা বলেছেন, এটার জন্য ধন্যবাদ দিই হাই কমিশনকে। আমার পরিচিত একজন ব্রাইটনে থাকেন, আপনারা বাসায় যে ওনাকে পাওয়ার অফ অ্যাটর্নি সার্ভিসটা হাই কমিশন থেকে দিয়ে আসছেন। শুধু এইটাই প্রশ্ন, এখানে কি লিফটের কোনো ব্যবস্থা করা যায়? ধন্যবাদ। আমরা এই বিষয়টা বিবেচনা করে দেখবো। আমি এই বিষয়টা জানি না, কারণ এটা যেহেতু একটা হেরিটেজ প্রপার্টি, আপনারা জানেন যে মানে কোনো চেঞ্জ করতে গেলে সরকারের অনেক এখানকার সরকারের অনেক বাধ্যবাধকতা রয়েছে, সেটা করে যদি করা সম্ভব হয় অবশ্যই আমি চিন্তা করব। ধন্যবাদ। একটা মিনিট, আহাদ চৌধুরী বাবু ভাই, আপনার কনসুলার সার্ভিস চলে এসেছে, বিভাজনের কথাও চলে আসছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাও চলে আসছে, তারপরেও কি আহাদ চৌধুরী বাবু ভাই খুব সংক্ষেপে কি তারপরে আপনার 2-3টা আপনাকে আমরা, এটা আমাদের একটি রেওয়াজ লন্ডন বাংলা প্রেস ক্লাবে। তো আমি ছোটখাটো একজন সম্পাদক কর্মী। তো আমার যে বিষয়টা কনসুলার সার্ভিস নিয়ে বলা হচ্ছে, আমি জানি না এখানে অত্যন্ত বিচক্ষণ মৌমিতা উনি আছেন কিনা। উনি জানেন যে কনসুলার সার্ভিস নিয়ে বাংলাদেশ ওয়েলফেয়ার সাথে একটি দীর্ঘদিনের একটি এখানে কনসুলার সার্ভিস 3 মাস পর হয়ে থাকে। হয়তো সরকার পরিবর্তনের সাথে সাথে বা অন্যান্য লজিস্টিক না থাকার কারণে এটি বন্ধ রয়েছে। এটি ভিন্ন কথা। আমরা যাচ্ছি যদি লন্ডন বাংলা প্রেস ক্লাব, এতে কিন্তু আমাদের ফ্যাসিলিটি আছে, সেই বিষয়টা যদি আপনারা আমাদের সাথে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে যদি এই কমিউনিটির এই বিষয়টা নিয়ে কাজ করে, আমার মনে হয় একটি সার্বজনীন প্রতিষ্ঠান এবং সবাই আসবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপের বিষয়টা পাপ্পু ভাই, আমি বাবু গত যখন প্রধান উপদেষ্টা সাহেবের ভিসা আসলে এখানে আমাদের বিবিসির সাংবাদিক আমাদের আকবর ভাই, আমার সাথে ওনার ব্যক্তিগত কোনো পরিচয় নেই, উনি শুনলাম 17 জন সাংবাদিক নিয়ে একটি গ্রুপ করেছে। কিন্তু দুঃখের বিষয়, অনেক সিনিয়র সাংবাদিক ওই দিন গিয়ে ওইখানে ভিতরে প্রবেশ করার জন্য অনেক মিনতি করতে হয়েছে। সেই ক্ষেত্রে এই 17 জন কারা আমি জানি না, সবার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু যে সাংবাদিকরা পূর্ব লন্ডনে গলায় ওই যে আপনাদের প্রেস পাস নিয়ে ঘুরেছে, তাদের অনেকে সাংবাদিকতার যে প্রসব বেদনা আমরা দেখেছি। সেই ক্ষেত্রে আমরা চাই
আবিদা ইসলাম, আমি অত্যন্ত জয়টেল মনে হচ্ছে, সবচেয়ে কালারফুল শাড়ি পরনে, এই নিয়ে নবাব ভাই আগেও লিখেছেন। আমরা আপনার শ্রদ্ধার জায়গা থেকে প্রেস ক্লাব এবং কমিউনিটিকে এবং সবাইকে নিয়ে এই লন্ডন বাংলা প্রেস ক্লাবের অগ্রযাত্রা আপনিও শরীর হচ্ছেন, কিন্তু আমরা চাচ্ছি যে কমিউনিটি আপনাকে নিয়ে যে রুমজাল সৃষ্টি হচ্ছে সেটার বিরুদ্ধে আপনার কাজ দিয়ে প্রমাণ করবে। আমার শেষ হয় না ভাই, আমরা আবিদা ইসলাম পূর্বে হাই কমিশনার থেকে আমরা এখানে সম্মানিত হয়েছি, আমরা গর্বিত আপনাদেরকে নিয়ে, কিন্তু আমরা চাই না 2000 কোটি আর 3000 কোটি আবিদা ইসলামের মেলায় সেটা ঘটে। আজকে সেটাই আপনার মুখে আমরা গর্ববতী হতে চাই, গর্বিত। এটা তো আনসার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ। হিমিকা ইমাম, হিমিকা ইমাম, আপনার একটা প্রশ্ন আছে, প্রশ্ন করবেন? মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম, আপনাকে শুভেচ্ছায় অভিনন্দন। আসসালামু আলাইকুম, অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমার আজকে প্রশ্ন নয়, বিভিন্ন জটিল প্রশ্ন ইতিমধ্যে অনেকে করে ফেলেছেন। আপনি সাহসিকতার সাথে আজকে আমাদের এই যে মুখোমুখি হয়েছেন, এরকম একটা বিতর্কিত বলবো, বিতর্কিত সরকার কিংবা দেশের যে ইমব্যালেন্স অবস্থা চলছে, বিভিন্ন বিতর্কিত এবং অপ্রাসঙ্গিক এবং অ্যাটাকিং কোয়েশ্চেনের আনসার আপনি করছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। কিন্তু সরকার বললেন কথাটা বিতর্কিত সরকার মানে দেশ এখন যে অবস্থায় আছে, টালমাটাল অবস্থায় আছে, আমি ওভারঅল দেশের কথা বলছি। বিতর্কিত সেটা আমি বলতেই পারি, সেটা আমার ব্যক্তিগত অভিমত হতে পারে, এটা আমি বলতে পারি। বিষয়টা হচ্ছে গিয়ে যে দেশের যে টালমাটাল অবস্থা, এর মধ্যে প্রায় 2টা আন্দোলন হয়ে গেছে, কিন্তু তারপরও আপনি এসে আমাদের মুখোমুখি হয়ে আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। আমার কোনো প্রশ্ন নয়, একটা প্রস্তাবনা রয়েছে, সেটা হচ্ছে যে আমরা এখানে যারা বাঙালি ব্রিটিশ আছি, আমাদের ছেলেমেয়েরা অনেক জায়গায় ভালো করছেন, কেমব্রিজ, অক্সফোর্ড, ভালো ভালো ইউনিভার্সিটি এবং ভালো ভালো জায়গায় যাচ্ছেন, ইটন কলেজও গেছে, এরকম ইতিহাসও আছে। তো হাই কমিশন থেকে আমরা জানতে চাই যে এই যে বাঙালি প্যারেন্টস যারা আছেন কিংবা স্টুডেন্টরা আছেন, আপনারা কি কোনো সংবর্ধনা দেওয়ার নিতে পারেন? এটা একসময় ছিল আগে, বাংলাদেশি ব্রিটিশ কলেজ স্টুডেন্ট যারা ভালো করতেন হাই কমিশনের উদ্যোগে একটা জিসিএসসি লেভেলে ছিল, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে মনে হয় ছিল না। আমরা চিন্তা করতে পারি সেটা নিয়ে, অবশ্যই চিন্তা করা যেতে পারে। আমরা সেক্ষেত্রে হয়তো হাই কমিশনে তাদের একটা সংবর্ধনার আয়োজন করতে পারি। এটা নিয়ে আমি পরে হয়তো আমরা বিস্তারিত যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে আলোচনা। অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে এবং এই সময় একটা সরকারের বিদায়, নতুন একটা সরকার যদি কতদিন থাকবে, মূলত উনি হাই কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছেন যে এত কঠিন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। আপনাকে ধন্যবাদ। এনাম চৌধুরীর সেকেন্ড প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আপনি এই যে ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে যেটা বলতেছেন খুব সংক্ষেপে বলে ফেলেন। এনাম চৌধুরী সানরাইজ রেডিও টেলিভিশন নিউজ পেপারের সাংবাদিক সম্পাদক। আপনি যেটা আমার নিশ্চয় মনে আছে, আপনি এই যে ওয়েবসাইট নিয়ে বলছেন ইন্টারেক্টিভ হওয়ার জন্য, খুব সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেভাবে আমার প্রথম প্রশ্নটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমাদের অর্থনৈতিক বিষয়টা ইনভলভমেন্ট বাংলাদেশে, এবং এটা বড় অঙ্কের একটি অ্যামাউন্ট এখানে ব্যয় করা হয়েছে, এটা আমরা জানি সবাই সব। ওকে, আমার খুবই সংক্ষেপে প্রশ্নটি হচ্ছে, বিগত সরকারের আমলে একটি আইন করে যে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় একটি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পৃথিবীর যেখানেই থাকুন না কেন ওনাদের সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং হাই কমিশন সেটি অ্যাকোমোডেট করতো, বিভিন্ন হাই কমিশন এবং যারা যে এখানে দায়িত্ব পালন করছিলেন, এবং বাংলাদেশ হাই কমিশন সেই পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টা দেখভাল করতো ডিফেন্স সেক্টরে। সেখানে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে 15 বছর, এই ব্যাপারে আপনি এখন দিতে পারবেন না জানি, বা আমি কি পরবর্তীতে যদি যোগাযোগ করি সেটি পাবো কিনা। হাই কমিশনের যে ওয়েবসাইট, এটি একটি ভয়ানক অবস্থা, অদ্ভুত এক জিনিস। পৃথিবী ডিজিটাল হচ্ছে, আমাদের হাই কমিশনের ওয়েবসাইটটি ডাউন টু ডাউন যাচ্ছে। একটি ডিজিটাল সাইন করার ব্যবস্থা নাই যে অ্যাপ্লিকেশন ফর্মে, সেটি কিভাবে একটি ওয়েবসাইট হয়, সেটি একটি
সেই ব্যাপারে আপনি অবশ্যই দ্রুত ব্যবস্থা এবং এটি নিতে খুব কম সময় লাগে। থ্যাংক ইউ। এটা সময় গেছে। সেকেন্ড প্রশ্ন। আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন, এজন্য আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের অনেকেই ওয়েবসাইট ভিজিট করেন না আমাদের, এবং ওখানে কিন্তু অনেক ধরনের তথ্য থাকে, শুধুমাত্র আপনি যেটা বললেন সেটা ছাড়া। আপনি যে ডিজিটাল সাইনেজের কথা বলছেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে হাই কমিশনের উপরে পড়ে না, সেটা হচ্ছে আমাদের কিছু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে যাদের সাথে আমরা ডাইরেক্টলি লিঙ্ক। তো এই বিষয়গুলো তাদের কাছে তোলা হয়েছে। আমরা আশা করি যে সেখানে হয়তো আমরা কিছুদিন পরে হয়তো একটা গুণগত পরিবর্তন আমরা পরিলক্ষিত হতে পারে আর কি, এটা আমরা চেষ্টা করছি। ধন্যবাদ। প্রধান উপদেষ্টার সাথে তারা সকলে দেখা করতে পারতো, সকল প্রশ্ন প্রধান উপদেষ্টার সাথে উত্তর পেয়ে যেত, তাহলে আপনার উপর এত খড়গ আসতো না। আপনি কি আজকে বিব্রত বোধ করছেন? না, আমি বিব্রত বোধ করছি না। আর যেটা আপনারাও বলেছেন যে প্রতিবাদ করা, বিক্ষোভ করা, এটা একটা গণতান্ত্রিক অধিকারের পর্যায়ে পড়ে, এটা আমি খুব স্পোর্টিংলি নিয়েছি। এবং যারা আমার ব্যাপারে বিক্ষোভ করতে চান, তাদের যদি এতে খুব প্রশমন হয় অবশ্যই তাদেরকে বাধা দেবেন না, তারা খুব প্রকাশ করতে পারেন। একটা অনুষ্ঠান করার কথা ছিল, সেটা হয়নি, হতে পারলে ভালো হতো। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার অন্যান্য বিভিন্ন রকম অনুষ্ঠান ছিল। হ্যাঁ, আমি তো মাথা পেতে নিয়েছি সেটা। অনেক ধন্যবাদ। দায়িত্ব নিয়েছি, কোনো অসুবিধা নেই তাতে। কামরুল ভাই রাসেল একটু ফল ফ্রুট নিয়ে মানে আমজাম নিয়ে কথা বলতে চান, একটু ব্যতিক্রম। আমরা বেশি বেশি কঠিন কথা বলতেছি। কামরুল ভাই রাসেল ভাই হচ্ছে এই ওয়েবসাইটটিকে অত্যন্ত সুন্দরভাবে তারা পিছনে আমি এত কথা শুনছি, প্লিজ তারা ঠিক করে দেবেন। আর ই পাসপোর্টের যে ওয়েবসাইটটি আছে, আপনারা যদি এটা ব্যবহার করে থাকেন, আপনারা নিজেরা দেখবেন আসলে এই ওয়েবসাইটটি অত্যন্ত আধুনিক। এটা জার্মানির একটি প্রযুক্তি দিয়ে তৈরি করা, এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমগুলো খুব সুন্দরভাবে আছে। তবে এই প্রসঙ্গে আমি ছোট্ট করে একটা জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে যে ই পাসপোর্ট যারা আবেদন করছেন তাদের কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটা আসলে থাকতে হয়, এবং এই ডেটাগুলো আপনার বার্থ সার্টিফিকেট বা এনআইডির ডেটাগুলো যেন একেবারে আগের পাসপোর্টের ডেটাগুলোর মতো হয়, সেই ব্যবস্থাটি করবেন। যদি কোথাও কোনো ডিসক্রিপেন্সি থাকে, হাই কমিশনে যাওয়ার আগেই যদি এই সমাধানটি করে যান, তাহলে আপনাদের সকলের জন্য সেবা নেওয়াটা সুবিধা হবে এবং আমাদের জন্য সেবা প্রদানটা সহজ হবে। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ মানব অধিকার। সবাইকে আমি পার্টিকুলারলি কয়েকটা বিষয় একটু বলতে চাই। একজন প্রশ্ন তুলেছেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেখানে 15-20 জন বা অল্প কিছু সাংবাদিককে সেখানে ঢোকার সুযোগ দেওয়া হয়েছিল। আমি এখনই চেক করে দেখলাম আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে 70 জনের মতো সাংবাদিক আছেন, 70। আপনারা যদি আরও কেউ অ্যাড হতে চান, কারণ আমি যেহেতু এখানে নতুন এসেছি, আমার এখনও চেনা জানা শোনার আরও বাকি আছে। অনেকের সঙ্গে আমি ঢাকা থেকেই পূর্ব পরিচিত, বাট এখানে যেহেতু আমি এসেছি আরও নতুন করে জানবো, শিখবো, দেখবো। আপনারা আমাকে সাজেস্ট করবেন আরও কাদেরকে অ্যাড করা যায়, আমি সেটা করবো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন প্রেস কনফারেন্স হয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আমরা কিন্তু গ্রুপে জানিয়েছি, অ্যান্ড ভেরি আনফর্চুনেটলি সেই প্রেস কনফারেন্সে মাত্র 7 থেকে 10 জন সাংবাদিক উপস্থিত ছিলেন আউট অফ 50। আচ্ছা, ফাইন, সেটাও কোনো সমস্যা না। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এত কম টার্ন আউট নিয়ে আমরা আর প্রেস কনফারেন্স করবো না, বাট আমরা যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়েছি আমার ধারণা আপনারা পেয়েছেন। আর সর্বশেষ যে প্রোগ্রামটা নিয়ে কেউ প্রশ্ন তুলছেন যে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে বৈঠক পরবর্তী যে সংবাদ সম্মেলন যেটা হওয়ার কথা ছিল, সেখানে আমাকে একটা তালিকা দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে যেহেতু এটা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং একটা পলিটিক্যাল পার্টি, দুইটা পক্ষ মিলে এটা করছে, সুতরাং এখানে এমন একটা তালিকা থাকতে হবে যেটা উভয় পক্ষের এগ্রিড। এটা শুধু হাই কমিশন চাইলেই হবে না, বা শুধু অন্য কোনো পলিটিক্যাল পার্টি চাইলেই হবে না। কিন্তু আমি ভেরি গ্রেটফুল যে ওনারা আমাকে সেই ফ্রিডমটা দিয়েছিলেন। একটা তালিকা দেওয়ার পরেও আমি আমার একটা ছবি অনেকে শেয়ার করছেন বিভিন্ন জায়গায়, যে আমি হাতে লিখছি, আমি হাতে নাম লিখে আমি অন্তর্ভুক্ত করেছি। যাদের সেখানে সে তালিকায় নাম ছিল, আমার ধারণা বাইরে তারপরে এমন কেউ ছিলেন না যারা ঢুকতে পারেন নাই, হয়তো 3-4 জন ঢুকতে পারেননি, কারণ তাদের পরিচয় সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না। যেহেতু বাংলাদেশের অত্যন্ত 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে বৈঠক করছেন, সিকিউরিটি ছিল খুব ইম্পর্টেন্ট, এটা বিষয়। সো আমরা ইন ফিউচার, আমি অ্যাজ প্রেস মিনিস্টার, আমার কাজ হচ্ছে মিডিয়াকে ফ্যাসিলিটেট করা। আপনারা যে কোনো তথ্য আমার কাছে জানতে চাইবেন, আমি ইমিডিয়েটলি রেসপন্ড করবো, রাত্রে 3টা হলে রেসপন্ড করবো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে অনেকে আমার কাছে অন্য অনেক কিছু এক্সপেক্ট করেন, এইটা আমি ফ্যাসিলিটেট করতে পারবো না, এটা আমার রোল না। হ্যাঁ, এক্সপ্লেইন প্লিজ।
আচ্ছা, যেমন ধরেন পার্সোনালি সেটা অন্য অন্য জিনিস। না না আচ্ছা শুনেন আমি সেটা ওনাকে বলতে দেন, আমাকে বলতে আমি বলি। হ্যাঁ, যেমন ধরেন আপনি আমাকে রেসপন্সিবল করতে পারবেন যদি আপনি আমার কাছে একটা তথ্য চান, আমি তথ্যটা টাইমলি প্রোভাইড করলাম না, দিস ইজ মাই জব, আমাকে এটার জন্য অ্যাকাউন্টেবল হইতেই হবে, কোনো ইয়ে নেই। কিন্তু যেটা মিডিয়ার বাইরের জিনিস, সেটা অনেক সময় ধরেন যেখানে কিছু প্রশ্ন উঠেছে, অনেকেই আমার উপরেও ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে ম্যাডাম এটা আগে জবাবও দিয়েছেন যে ওই যে মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রাম বা ইত্যাদি, যাই হোক এটা প্রায় অ্যাডিকুয়েটলি আমার ধারণা ম্যাডাম এটা রেসপন্ড করেছেন। এটা হচ্ছে। আর লাস্ট জিনিস আমি যেটা বলতে চাই যে আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব, তথ্য প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং আমরা মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে, এই যে বাংলাদেশের তরুণ প্রজন্ম মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে এই হাই কমিশন চলছে এই দেশের জনগণের টাকায়। সুতরাং এই হাই কমিশন সম্পর্কে যত তথ্য বা যা কিছু করার আমরা এগুলো ইমিডিয়েটলি দিব, এটা আমি ফ্যাসিলিটেট করতে পারবো। এবং ম্যাডামও এই ব্যাপারটাতে খুবই ক্লিয়ার এই বিষয়টা নিয়ে। আর লাস্ট যে প্রশ্ন আমার মনে হয় আমি জাস্ট একটু রেসপন্ড করি, একজন আপু প্রশ্ন তার মন্তব্য করেছেন যে অবৈধ সরকার কি বিতর্কিত সরকার। আমার মনে হয় এটা একটা মানে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি রেসপন্স দিচ্ছি যে বাংলাদেশে ১,৫০০ মানুষ রাস্তায় গুলি খেয়ে মারা গেছে, ২,৫০০-এর বেশি মানুষ আহত হয়েছে। সেই দেশের মানুষ যে সরকারকে ইনস্টল করেছে তাদেরকে যদি বিতর্কিত সরকার বলা হয়, হয়তো আপনার ব্যক্তিগত মতামত থাকতে পারে, আপনার ইউ আর ফ্রি টু এক্সপ্রেস এভরিথিং, কিন্তু বিষয়টা আপনার ভেবে দেখা দরকার যে বিতর্কিত কি সরকার নাকি বিতর্কিত মন্তব্য আপনি করছেন। থ্যাংক ইউ। আর অনুষ্ঠান শেষ করার আগে আমি শুধুমাত্র যাতে থাকে, আমি রিসেন্টলি একটা নজরুলের অনুষ্ঠান ছিলেন, সেখানে আমি বলেছিলাম যে কোরআন শরীফ দিয়ে ওনারা শুরু করেছিলেন। নজরুলের উনি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করতেন। তো আমরা যদি একটা ধর্মকে তুলে ধরি, অবশ্যই এটা বাংলাদেশের ৯০%-এরও বেশি মুসলিম, কিন্তু অন্যান্য ধর্মের প্রতিও আমাদের সম্মান সহমর্মিতা প্রকাশ করা উচিত। এবং আমার মনে হয় এক্ষেত্রে কমিউনিটি অনেক যথেষ্ট ভূমিকা নিতে পারেন। আমি আবারও বলছি, এখানে নেতৃত্ব দেওয়ার মতো বিচক্ষণ এবং জ্ঞানী এবং বিজ্ঞ ব্যক্তির বা ব্যক্তিত্বের অভাব নেই, তারাই কিন্তু এখানে পথ প্রদর্শন করতে পারে। সেখানে কমিউনিটি বাংলাদেশ হাই কমিশনকে মানে কোনো ভূমিকা বা কোনো পথ প্রদর্শনা দিতে হবে এটা আমি মনে করি না। বাট আপনারা যদি মনে করেন যে হাই কমিশনের এখানে কোনো স্পেসিফিক রোল আছে, অবশ্যই আপনাদের কাছ থেকে সুপারিশ ক্রমে আমরা সেই ভূমিকা পালন করতে পারি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এবং খাবার সার্ভ করা শুরু হয়ে যাবে। আমি খাবারের কার্যক্রম চলবে। আমাদের সাবেক প্রেসিডেন্ট, ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিব ভাই, সাবেক প্রেসিডেন্ট নবাব ভাই, আমরা জাস্ট স্মৃতি রাখার জন্য সাবেক প্রেসিডেন্ট বেলাল ভাই, সাবেক প্রেসিডেন্ট এমাদ ভাই, তাদেরকে কাছাকাছি আসার জন্য সাবেক সেক্রেটারি জেনারেল আমাদের সাত্তার ভাই, ফাউন্ডিং সেক্রেটারি, সেই ৩২ বছর আগে ফাউন্ডিং সেক্রেটারি ছিলেন বাসন ভাই। আপনাদের একটা ফটো সেশনে ছক দিয়েছি, যেখানে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কিছু তথ্য সহ জানতে চাওয়া হয়েছে। কারণ আমরা প্রতিদিনই প্রচুর সামাজিক সংগঠন থেকে অনুরোধ পেয়ে থাকি মিটিংয়ের জন্য, এবং পরবর্তীতে আবার জানতে পারি যে এইটা আসল প্রতিষ্ঠান নয়, এটার আবার আরেকটা প্রতিষ্ঠান, সেটা মূল প্রতিষ্ঠান। তো যেটাই হোক, আমাদের ভবিষ্যতে আমন্ত্রণ দেওয়ার ক্ষেত্রে এবং অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে আমরা চাইবো যে আপনারা সবাই, নতুন প্রতিষ্ঠান হোক পুরানো প্রতিষ্ঠান